ভূমিকম্পের হার বিবেচনায় এক এক বছর এক এক দেশ শীর্ষে থাকে। যেমন গত বছর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছিল মেক্সিকোতে ১,৯৭১টি। ১,৫০০-এর বেশি ভূমিকম্প হওয়া দেশগুলোর মধ্যে ছিল যথাক্রমে ইন্দোনেশিয়া ও জাপান। গত বছর ইন্দোনেশিয়ায় ৬.৪ এবং জাপানের সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। বিশ্বজুড়ে ভূমিকম্প কখনো তীব্র আবার কখনো হালকাভাবে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আঘাত হানছে। ভূমিকম্পের ঢাকা শহরে ঝুঁকির বিষয়টি দীর্ঘদিন ধরেই ছিল আলোচনায়। তবে গত শুক্র ও শনিবারের পর তা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রস্তুতি ও সতর্কতা নিয়ে তাই চলছে নানা আলোচনা। এমত অবস্থায় সবার প্রথমে উঠে এসেছে জাপান ও ইন্দোনেশিয়ার নাম। সমকালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানগত কারণে জাপান ও ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা দুটি দেশ। উন্নত প্রযুক্তি থাকায় জাপানে স্বল্প মাত্রার ভূমিকম্পও রেকর্ড হয়, আবার বাসিন্দারা সরাসরি অনুভব করতে পারে এমন মাত্রার ভূমিকম্প বেশি হয় ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়াতে প্রতি বছর প্রায় ৬.০ বা এর বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ১৯২৩ সালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে জাপানে প্রাণ হারান ১,৪০,০০০-এরও বেশি মানুষ। ধ্বংস হয়েছিল হাজার হাজার ভবন। ওই ঘটনার পর দেশটির শহর এলাকায় নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সংক্রান্ত নীতিমালা চালু হয়। পরের কয়েক দশকে এই নীতিমালায় অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। ১৯৮১ সালের সংশোধনীতে শুধু নির্মাণের নির্দেশনা নয়, বরং ভবনগুলো ভূমিকম্পের সময় কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটির জন্য মান নির্ধারণ করা হয়। প্রকৌশলী কিথ পোর্টার বলেন, দীর্ঘমেয়াদী কাঠামোগত অখণ্ডতা নয়, এই ভবনগুলোর মূল লক্ষ্য হল জীবন বাঁচানো। এছাড়া দেশটিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে ভবনগুলোকে ভূমিকম্পের মানদণ্ড পূরণে সক্ষম করা হয়। ভবনগুলো যাতে কম্পন সহ্য করতে পারে সেজন্য পিলার, বিম ও প্রাচীরগুলো ঘন ও শক্তিশালী করা হয়। এরপর আসে মাটির সরাসরি কম্পন থেকে ভবনকে রক্ষার প্রযুক্তি। একটি জনপ্রিয় পদ্ধতি হল ভবনের ভিত্তিতে রাবারের মতো পদার্থ দিয়ে প্যাড বসানো। এই প্যাড মাটির কম্পনের ধাক্কা শোষণ করে কাঠামোর ক্ষতি কমায়। অন্য আরেকটি জনপ্রিয় পদ্ধতি হল বেজ আইসোলেশন সিস্টেম। ভবনের ভিত্তিতে রাবারের প্যাড ব্যবহারের পাশাপাশি পুরো ভবনকে একটি ঘন প্যাডের উপর নির্মাণ করা হয়। এটি মাটি ও ভবনের মাঝে একটি পৃথক স্তর তৈরি করে। ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের জন্য বেশ কিছু কাজ গুরুত্বপূর্ণ, যেমন উপাদান নির্বাচন, প্রাচীরকে কলামের সঙ্গে যুক্ত করা ইত্যাদি। কলাম ও স্ল্যাব ভীমের মধ্যে অ্যাঙ্করিং দৈর্ঘ্য তার ব্যাসার্ধের অন্তত ৪০ গুণ হতে হবে। গ্লোবাল ফ্যাসিলিটি ফর ডিজাস্টার রিডাকশন অ্যান্ড রিকভারির তথ্য মতে ২০০৪ সালের সুনামির পর ইন্দোনেশিয়া বেশ কিছু উদ্ভাবনী পদ্ধতির আশ্রয় নেয়। বিশ্বব্যাংক সহ বিভিন্ন দেশের সমর্থনে $৬৫৫ মিলিয়ন তহবিল সংগ্রহ করে। এর আওতায় দুর্যোগ সহনশীল ২০,০০০-এর বেশি নতুন বাড়ি নির্মাণ করা হয়। তবে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ অনিয়ন্ত্রিত নির্মাণের শহরে এসব পরিবর্তন একদিনে বা এক মাসে করা সম্ভব নয়। ঢাকাকে বাসযোগ্য রাখতে তাই প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে সঠিক নীতিমালা, কঠোর নজরদারি, প্রশিক্ষিত জনবল এবং সবার আগে নাগরিক সচেতনতাই প্রধান হাতিয়ার। অরিত্র বাসু, কালবেলা।